ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, 4 প্রশ্নে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের আশঙ্কা। আগুন ককটেল আতঙ্ক, দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে নাশকতার চেষ্টা। আওয়ামী লীগের লকডাউনে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাত, প্রাণ গেল ছেলের। গুরুতর অবস্থায় স্ত্রীকে রামিকে ভর্তি, আটক এক। রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি বাস পুকুরে, হেলপার সহ অন্তত 20 যাত্রী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত। এবং নিরাপত্তা ঝুঁকিতে যশোরের নওয়াপাড়া নৌবন্দর, সন্ত্রাসীদের আনাগোনায় শঙ্কিত জাহাজের মাস্টার শুকানি কর্মচারী, সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হয়। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি হয়। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। এরপর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রক্রিয়া নিয়ে তীব্র বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আর সনদের আইনি ভিত্তির দাবিতে রাজপথের কর্মসূচি পালন করছে জামায়াত সহ 8 দল। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যরাও। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে এদিন দুপুরে সনদের সারসংক্ষেপ স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। পরে সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সব আলোচনা সমালোচনা উপেক্ষা করে এগিয়ে আসে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা জানান 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ না অপশনে উত্তর নেওয়া হবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সনদের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো মতবিরোধ নেই উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে, এতে এগিয়ে যেতে সাহসী হবে জাতি। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং 30 দিনের মধ্যে সংসদে উচ্চ কক্ষ গঠন করবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতা সহ 10 জন। এই ঘটনায় 7 জনকে আটক করে পুলিশ। আর নাশকতা ঠেকাতে রাজপথে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। যানবাহনে আগুন, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা দুর্বৃত্তদের। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তকারীরা। এ সময় ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে শিবচর বিএনপির নেতাসহ 10 জন আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে গাছের গুঁড়ি ফেললে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। কতিপয় দুষ্কৃতিকারী থানার অফিসার ইনচার্জের গাড়িতে হাত বোমা নিক্ষেপ করলে প্রাণ বাঁচাতে পিছু হটলে ট্রাকে অগ্নিসংযোগ করে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মাদারীপুরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভোরে গোপালগঞ্জে একটি সরকারি যানে আগুন দেওয়া হয়। এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে সন্ত্রাসীরা, তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দুপুরে ভাঙ্গায় মহাসড়কের পাশে একটি লাগেজ থেকে 32টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে, কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি, জামাত ও এনসিপি। অস্থিতিশীল করার জন্য অনলাইন অফলাইনে ছাত্রলীগ ইন্ধন যোগাচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছে, আমরা চাই আইন অনুরোধ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। রংপুর, বরিশাল, সিলেট ও খুলনা সহ সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিবাদ মিছিল করে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার হুঁশিয়ারি তাদের। পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রুখে দিব ইনশাআল্লাহ। উনি স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সজাগ আছি, দেশবাসী সজাগ আছে, সবাই আমরা সচেতন আছি, কাউকেই নৈরাজ্য করতে দেওয়া হবে না। লকডাউন ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরের পাশাপাশি মহাসড়কগুলোতেও টহল জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিকেল 3টার দিকে নগরের ডাবতলা এলাকা বাসায় যান গৃহকর্মী। সেখানে গিয়ে সুমন ও তার মা তাসমিন নাহার এবং ঘাতক লিমন মিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তাসমিন নাহার ও লিমন এখনও হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক লিমনের বাড়ি গাইবান্ধায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত। ওই দুর্বৃত্তর নাম লিমন মিয়া। তিনিও কিন্তু আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি এই দুর্বৃত্ত কিন্তু সুমনকে ছুরিকাঘাত করার পাশাপাশি তার মা তাসমিন নাহারকেও ছুরিকাঘাত করেছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তিনি ওই একই ওয়ার্ডে কিন্তু চিকিৎসাধীন আছেন। কিছুক্ষণ আগে তাকে
ওটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে আসলে আমরা কথা বলেছিলাম ওই বাড়ির যিনি ম্যানেজার ছিলেন মাহবুব, তার সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন এই ঘটনাটি মূলত দুপুর 3টার দিকে ঘটেছে এবং এই দুপুর 3টার দিকে 5 তলা থেকে ওই বাড়ির গৃহকর্মী এসে তাকে উপরে ঝামেলা চলছে এরকম একটি তথ্য দেয়। তারপরে সে সেখানে ছুটে যান। সেখানে ছুটে গিয়ে সুমন, তার মা তাসমিন নাহার এবং ঘাতক লিমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর সুমনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর আমরা তার মরদেহ কিন্তু হাসপাতালের যে এখানে জরুরি বিভাগ তার সামনে এখানে পড়ে থাকতে দেখেছি। এরপরই তার বাবার রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানকে এখনও কিন্তু আমরা জরুরি বিভাগের যে কর্মরত চিকিৎসক তার সঙ্গে কথা বলতে দেখছি। এখানে খবর পেয়ে তার সহকর্মীরা এসেছেন, ছুটে এসেছেন। আসলে পুলিশ কমিশনারও এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান যেটি জানিয়েছেন, আসলে কিছুদিন আগে সেই ঘাতক লিমনের নামে আসলে এই শামসুন নাহার একটি জিডি করেছিলেন সিলেটে। সেই জিডির সূত্র ধরে এই ঘটনা ঘটেছে কিনা সেটি আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, যদিও তারা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেননি বলে কিন্তু আমাদেরকে কিন্তু এই তথ্য দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু তার সঙ্গে কথা বলেছি। তিনি 2 দফা কিন্তু রাজশাহী মেডিকেলে এসেছেন এবং তিনি আসলে বিষয়টি জানার চেষ্টা করেছেন। এখনও বেশ কিছু বিচারককে আমরা দেখছি তারা কিন্তু এখান থেকে বের হচ্ছেন এবং তার যে সহকর্মী আছেন আব্দুর রহমান তাকে আসলে তারা সমবেদনা জানাচ্ছেন এবং তার পাশে কিন্তু তারা সহকর্মীরা দাঁড়িয়েছেন। এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা এখানে ঘটেছে, সেটি আসলে বিচারকরা খুবই মর্মাহত, এমনটা আসলে এখানকার বিভিন্ন আদালতের বিচারকরা কিন্তু জানিয়েছেন। এবং এই ঘটনার সঙ্গে জড়িত যেহেতু সে এখন পুলিশের আটক আছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এই প্রত্যাশাও তারা করছেন। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। বাংলার সময় আরও থাকছে। পিলারে বড় বড় ফাটল, খসে পড়েছে ছাদের পলেস্তারা। বাগেরহাটে 170টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। তালিকা পাঠানো হলো শিক্ষা অধিদপ্তরে। ঝিনাইদহে ট্রাক চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত স্বাধীন সুলতান কলেজ থেকে বন্ধুর মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। পথে হামদহ মোড়ে গেলে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত স্বাধীনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি লোকাল বাস পুকুরে পড়ে গেছে। এতে লোকাল বাসের হেলপার সহ 2 বাসের অন্তত 20 যাত্রী আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। চরম নিরাপত্তা ঝুঁকিতে যশোরের নওয়াপাড়া নৌবন্দর। নোঙর করা জাহাজে রাতের আধারে বাড়ে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা। প্রায়ই ঘটে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা। যশোরের নাওয়াপাড়া নৌবন্দরে বছরে 5,000-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে। মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার, গম, কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকা জুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো থেকে পণ্য আনলোড করা হয়। অভিযোগ রয়েছে গত 1 বছর ধরে সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করে আড্ডা বসান স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীরা। বিভিন্ন সময়ে ঘটে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। অনেক বহিরাগত লোকগুলো আসে যারা আসলে যাদের কোনো প্রয়োজনই নেই, এরা মাদক সেবন করে এসে তারপরে ছিনতাই করে, জোর করে কার্গোর উপরে উঠে তাদেরকে মাস্টার শুকারিদেরকে জিম্মি করে সেখানে তারা গাঁজা খায়, ফেন্সিডিল খায়। পুলিশ যারা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি এটা তাদেরকে দেখার জন্য এবং এর সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য। অবশ্য সমস্যা সমাধানে নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিআরডব্লিউটির পক্ষ থেকে নৌ পুলিশ এবং থানা পুলিশকে আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে আমরা 1990 সালে যাত্রা শুরু হওয়া এই বন্দরের দৈর্ঘ্য 12 কিলোমিটার। 3 যুগ পার হলেও এ বন্দরের অবকাঠামোগত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। সময় সংবাদ, যশোর। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর।
বাগেরহাটে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্কুল ভবনের পিলারে বড় বড় ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। ঝুঁকি আর আতঙ্কের মধ্যেই এসব ভবনে চলছে পাঠদান। ছাদে ও দেয়ালে ফাটল, খসে গেছে পলেস্তারা, বের হয়ে গেছে রড। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। এই চিত্র বাগেরহাট সদরের চিতলি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ এ ভবনে অফিস কক্ষে বসেন শিক্ষকরা, আর মাঠের দক্ষিণ পাশে ছোট্ট একটি টিনশেড ঘরে পর্দার পার্টিশনে 3টি শ্রেণীকক্ষ। একই সময়ে 3টি ক্লাস শুরু হলে শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বারবার অফিসে যে অনেকবার আবেদনও করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো সুফল পাইনি, সুরাহা পাইনি। একই চিত্র জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ভাষা ও দোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। কোনো বিদ্যালয়ে নেই ভবন। ঝুঁকি আর আতঙ্কের মধ্যেই এসব ভবনে চলছে পাঠদান কার্যক্রম। বর্ষা পড়লে টিন থেকে পানি পড়ে, শ্রেণীকক্ষ নেই, তাই আমাদের একটা ক্লাসের মধ্যে 2টো ক্লাস করতে হয়। ভাঙা বিল্ডিং, এখানে তো আসলে পাঠাতেও ভয় করে। কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি, তা আশ্বাস যায়, কিন্তু কাজে ভালো হয় না। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা থেকে একটা তালিকা সংগ্রহ করে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। এগুলো ভবন নির্মিত হলে আমরা আশা করি যে বাগেরহাটের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ঘটবে। প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য মতে বাগেরহাটে ১১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭০টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। বাংলার সময় আরও থাকছে। সুন্দরবনের দুবলার চরে জমে উঠেছে শুটকি মৌসুমের কর্মযজ্ঞ। জীবিকার তাগিদে ব্যস্ত জেলেরা ৮ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য। সমুদ্রে মাছ আহরণ করে ঘুরে দাঁড়ানোর সম্প্রদায় আধিপত্য বিস্তার নিয়ে গত ৩ মাসে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়নের 3টি গ্রামে দুপক্ষের অন্তত 12টি হামলা হয়েছে। দুপক্ষের দ্বন্দ্বে হামলা হচ্ছে নিরীহ গ্রামবাসীর ওপরও। এসব ঘটনায় পাল্টাপাল্টি 5টি মামলা হয়েছে। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের গতানুগতিক আশ্বাস। পদ্মা নদী ও তীর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়া ইউনিয়নের স্থানীয় বকুল মেম্বার গ্রুপ ও হাজী জাহাঙ্গীর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত 3 মাসে অন্তত 12টি পাল্টাপাল্টি হামলা হয়েছে ইউনিয়নের রাধা, কালোয়া ও বেড় কালোয়া গ্রামে। এলাকাবাসী বলছেন দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হলেও হামলা হচ্ছে নিরীহ গ্রামবাসীর উপর। আতঙ্কের মধ্যে আছে, তারা কখন যেন আমাদের উপরে আবার আক্রমণ করে। সব ভাঙচুর করেছে, সোনা দানা যা টাকা পয়সা সব নিয়েছে। আমি তো কিছু সরাতেও পারি না। থানাতে মামলা করেছি এবং পুলিশ আসার পরেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এদিকে হামলার ঘটনায় কুমারখালী থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি 5টি মামলা করেছে। এতে আসামি করা হয়েছে প্রায় 200 গ্রামবাসীকে। এই কারণে প্রায় পুরুষশূন্য 3টি গ্রাম। এই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের গতানুগতিক আশ্বাস। স্পিডবোটে করে যেসব অপরাধী চক্র কথা শোনা যাচ্ছে সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি এবং আমার ধারণা যে অতি সত্বর একটা ভালো আমরা রেজাল্ট দিতে পারব। পুলিশের তথ্য মতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। কুমিল্লায় 400 বছরের পুরাতন ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের দখলকৃত 6 শতক জমি উদ্ধার করল প্রশাসন। আদালতের নির্দেশ অনুযায়ী সকালে প্রশাসনের উদ্যোগে অভিযানে জমি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখলকৃত বাকি জমি উদ্ধারের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার সময় মন্দিরটির জমির পরিমাণ ছিল প্রায় 120 একর। বর্তমানে তা কমে মাত্র 20 একরে এসে নেমেছে। সিলেটের জৈন্তাপুর থেকে 30,000 কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে যৌথ বাহিনী। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাক ও পিকআপ ভর্তি পেঁয়াজ জব্দ করা হয়। এতে পাওয়া যায় ভারতীয় জিরা, চকলেট ও কসমেটিক্সও। জব্দকৃত পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য 45 লক্ষ টাকা। এ নিয়ে গত 4 মাসে 48 বিজিবি বিভিন্ন সীমান্ত এলাকা থেকে 1,50,000 কেজি পেঁয়াজ জব্দ করেছে।
স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম দেখতে কক্সবাজার পরিদর্শন করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সকালে UNHCR প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প 7-এ যান। প্রথমে ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, উপকরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন। চলতি মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। সকালে নারায়ণগঞ্জ গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা জানান। সাংবাদিক সুরক্ষা আইন এটা আমি আশা করছি মাসখানেকের মধ্যে এটা হয়তো পাশ হয়ে যাবে। সাংবাদিক সুরক্ষা আইনে আর্থিক অন্যান্য যেগুলি কথা বলছেন সেগুলি বলা আছে, ওগুলি আমরা দিয়েছি, আমাদের ওপিনিয়ন চেয়েছিল আমরা দিয়েছি। আশা করি কিছু হলেও হোক, কিছু একটা শুরু হইতে হবে। দেখছেন বাংলা সময়। সুন্দরবনের গহীনে দুবলা চরে জমে উঠেছে শুটকি মৌসুমের কর্মযজ্ঞ। সমুদ্র পাড়ি দিয়ে হাজারো জেলে জীবিকার তাগিদে ব্যস্ত সময় পার করছেন সেখানে। তাদের মনে প্রাকৃতিক দুর্যোগ, রোগশোক, সুপেয় পানি সংকট আর দস্যু আতঙ্ক। এর মধ্যেও সমুদ্রে মাছ আহরণ করে বুনছেন দাঁড়ানোর স্বপ্ন। ভোরের আলো ফুটতেই গভীর সমুদ্র থেকে মাছ ভর্তি ট্রলার ভিড়ছে দুবলার চরে। সমুদ্র থেকে আহরিত মাছ ট্রলার থেকে নামিয়ে ঝাঁকি ভরে চরে নিয়ে আসছেন জেলেরা। বনের গহীনে গড়ে উঠেছে অস্থায়ী জনপদ, যেখানে জীবিকার প্রয়োজনে এসেছেন 10,000-এরও বেশি জেলে। চলছে শুটকি তৈরির মহাকর্মযজ্ঞ। কেউ মাছ কাটছেন, কেউ পরিষ্কার করছেন, আবার কেউ সাজিয়ে রাখছেন বাঁশের মাচা ও পাটিতে। এখানে লইট্টা, খলিশা, ছুরি, বৈরাগী, চিংড়ি, রূপচাঁদা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ শুটকি হয়ে চলে যায় চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, ঢাকাসহ দেশের বড় বড় বাণিজ্য কেন্দ্রগুলোতে। তবে জেলেদের মনে প্রাকৃতিক দুর্যোগ, রোগশোক, সুপেয় পানি সংকট, দাদনের বেড়াজাল, শুটকির কম দাম আর দস্যু আতঙ্ক। তবু সমুদ্রে মাছ আহরণকে ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। অসুবিধা ধরেন আমাকে জেলেকে ধরে নিয়ে গেলি, ওকে টাকা দিতে 4 লাখ 5 লাখ নাই ছাড়বে না। গেল বারা ট্রান্সপোর্টের যে ভাড়া 32 টাকা ছিল, এবছর তারা 2 টাকা বাড়াইছে। এদিকে জেলেদের পানি, চিকিৎসা সহ নানা প্রকল্প নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। এই প্রকল্পে আমাদের ডিস্যালাইনেশন প্ল্যান্ট রয়েছে এবং যেটি আমরা ওখানে স্থাপন করেছি, সেখানে প্রতিদিন 400 লিটার পানি কিন্তু আমরা বিশুদ্ধ পানি, একদম মিনারেল ওয়াটারের মতো পানি আমরা কিন্তু দিতে পারি। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের 5টি চর নিয়ে গঠিত শুটকি পল্লী কেন্দ্র দুবলার চর। এখান থেকে গত বছর সরকার রাজস্ব আয় করে 6.5 কোটি টাকা। চলতি মৌসুমে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 কোটি টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ। দেখছেন বাংলা সময়। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 20তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল নকিব হলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তাকে 11 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। সম্মেলনে সেনাপ্রধান বলেন, দেশ মাতৃকার সেবায় রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এছাড়া আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। হিমু পাঠক আড্ডার আয়োজনে সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে, হিমু এবং মেয়েরা নীল শাড়ি পরে রূপা সেজে স্থানীয় শহীদ মিনারে জড়ো হন। শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে কেক কাটেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যরা। বাংলা সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, 4 প্রশ্নে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা। আগুন, ককটেল আতঙ্ক, দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে নাশকতার চেষ্টা। আওয়ামী লীগের লকডাউনে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। এবং রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাত, প্রাণ গেল ছেলের। গুরুতর অবস্থায় স্ত্রীকে রামেকে ভর্তি, আটক 1।
এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন স্বপ্না দেবী। ধন্যবাদ আলিশা। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।